পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যে নাকি সবসময় মানুষ খুব আবেগতাড়িত থাকে, আবেগের জায়গা নাকি পশ্চিমবঙ্গ। বাংলা নাকি আজ যা ভাবে গোটা দেশ তা নাকি আরও পরে গিয়ে ভাবে। তো এহেন পশ্চিমবঙ্গ যাকে নিয়ে দিনও রাত্র আমরা এত গর্ব করি, সেই পশ্চিমবঙ্গের বর্তমান হালটা ঠিক কীরকম? সেই পশ্চিমবঙ্গের বর্তমান হাল দেখলে সবার আগে যা নজরে আসে তা রক্তপাত, আরও যা নজরে আসে তা হিংসা, ইচ্ছা হলেই খুন, যখন তখন আগ্নেয়াস্ত্র বেরিয়ে যায় পকেট থেকে, ঘরের কোণ থেকে, সেখান থেকে গুলি চলতে থাকে, বোমা পড়তে থাকে এবং মৃত্যুর হাত থেকে নিস্তার পায় না 8 থেকে 80। এটা হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ। আর যদি ভোট থাকে সামনে বা ভোটের পরবর্তী সময়, তাহলে তো কথাই নেই, কার্যত বোমা বারুদের একটা স্তূপে পরিণত হয় এই পশ্চিমবঙ্গ। এবং এবারও তার অন্যথা হচ্ছে না। এবং তার থেকেও দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে অসহায় পরিবারগুলো তাদের পরিবারের মানুষজনকে হারিয়ে ফেলছেন, তারা এতটাই অসহায় যে তারা কারোর কাছে দ্বারস্থ হয়ে নিস্তার খুঁজে পাচ্ছে না। তারা বুঝতে পারছেন না যে কোথায় গেলে একটু সুরাহা পাওয়া যাবে, অন্তত সঠিক বিচারটুকু পাওয়া যাবে। এটা কোথায় পাওয়া যাবে? কার্যতই বোধহয় পশ্চিমবঙ্গ বাংলার কাব্যগ্রন্থে মুখ লুকিয়ে রাখার সময়টা বোধহয় এই মুহূর্তে নেই। হয়তো অনেক বেশি সরব হওয়ার সময় এসেছে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি। কেন বলছি তা বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো আজকের বাংলার প্রাইম টাইমে। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর সৃজিতার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। সৃজিতা যে কথাটা বলছিল যে কাব্য বা উপন্যাসে মুখ গুজে থাকার সময় এখন বোধহয় নয়, সত্যিই তাই নয়। কাব্য উপন্যাসে মুখ গুজে থাকার মুহূর্ত এখন নয়, কারণ যেভাবে বেলাগাম হিংসা, অনর্গল রক্তপাত এবং একটার পর একটা প্রাণহানি চলছে, তাতে কাব্য উপন্যাসে মুখ গুজে থাকার সময় বাঙালির এখন নেই। কিন্তু বাঙালির ইতিহাসে যতগুলো যন্ত্রণার পর্ব, অসহ্য যন্ত্রণার পর্ব কেটেছে, সেই প্রত্যেকটা পর্ব কখনো না কখনো কাব্যের ভাষায় চিরন্তন হয়ে থেকে গিয়েছে। বাঙালির ইতিহাসে সেই যন্ত্রণার পর্যায়গুলোর সাক্ষ্য বহন করে সেই লাইনগুলো, সেই পংক্তিগুলো। আর সেইগুলো আজকে একে একে মনে আসছে, কারণ সেই রকম একটা গভীর যন্ত্রণার অধ্যায়ের মধ্যে দিয়ে যেন গোটা বাংলা এই মুহূর্তে যাচ্ছে। কখনো বলতে ইচ্ছে করছে কাঁদো বাঙালি কাঁদো, কখনো প্রশ্ন করতে ইচ্ছা করছে যে এত লাশ আমরা রাখবো কোথায়, কখনো আপন মনে বিলাপ করতে ইচ্ছা করছে মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত। তাই নয় কি সৃজিতা? না, আসলে কেটে ছড়িয়ে দিলেই পারত নয় ঈশান দেব, বরং কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই রাজ্যের আনাচে কানাচে এরকম ঘটনাই ঘটছে। যখন তখন মানুষের মৃত্যু, যখন তখন বোমা বন্দুক বেরিয়ে যাচ্ছে, যখন তখন গুলি করে মেরে দেওয়া হচ্ছে। ধানের খেতে, রাস্তার পাশে, যেখানে সেখানে মানুষের মৃতদেহ পড়ে রয়েছে। কাজেই কেটে ছড়িয়ে দিলেই পারত নয়, কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার মনের মতো কোনো কিছু না হলেই হঠাৎ করে আমার ঘর থেকে, আমার পকেট থেকে বেরিয়ে আসছে বন্দুক, বোমা, মৃত্যু। এবং যদি রাজনৈতিকভাবে আমি শাসক দলের সমর্থক না হই, আমি যদি বিরোধী হই, তাহলে তো আর কথাই নেই। স্বজন হারার কান্না শুনতে শুনতে হয়তো কান বাজতে আরম্ভ করেছে, এতটাই কঠিন পরিস্থিতি। আপনারা পিংলা দেখুন, আপনারা ময়না দেখুন, আপনারা খাস কলকাতায় অভিজিৎ সরকারের মৃত্যু দেখুন। আপনারা এরকম দেখতে থাকলে গোটা পঞ্চায়েতের সময় আপনারা খড়গপুর দেখুন। আপনারা কোথায় দেখতে চান? আপনারা যেদিকে তাকাবেন, আপনারা উত্তর 24 পরগনা দেখুন, আপনারা দক্ষিণ 24 পরগনা দেখুন, এই গোটা রাজ্যটার বিভিন্ন জেলায় আপনি যে কোনো দিকে ইচ্ছা তাকান, এরকম গড়ে একটি করে ঘটনা আপনারা পাবেন, এই বিষয়ে নিশ্চিত আমরা, কোনো সন্দেহ নেই। আর ভোটের আবহে তো আরও নিশ্চিত। এবার ওই যে দুর্ভাগ্যের বিষয়টা কি, যেটা শুরুতেই বলছিলাম, দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে যার পরিবারে এই মৃত্যুগুলো ঘটছে, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনো বিরোধী দল করে এবং তারপর তার মৃত্যু সন্দেহজনক অভিযোগের তীর শাসক দলের দিকে। এবার পুলিশ অভিযোগ নেবে না, তারা অসহায়, তারা রাজ্যপালের কাছে গিয়ে কাঁদছে, তারা পুলিশের কাছে গিয়ে কাঁদছে, কারণ তারা জানে না ঠিক কী করলে আসলে বিচারটা পাওয়া যাবে। আর এই সমস্ত কিছুর দায়টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ঘরের মেয়ে, যাকে মানুষ বারবার বিপুল ভোটে জয় করে আনে, তার কাঁধে কি বর্তায় না? তার কি দায়িত্ব নয় দেখাটা? এই রাজ্যে তো হিংসা লাগাম ছাড়া, আর স্বজন হারা তারা কাঁদে। কেন এই কথা বলছি? আজকে ঈশান দেব আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবে, দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই স্বজনহারার কান্না শুনতে পাচ্ছেন কিনা আমাদের জানা নেই, কিন্তু তিনি যে উল্টো অবস্থানটা নিচ্ছেন, মানে এখনও যে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন, এখনও যে কেন্দ্রের বিরুদ্ধে প্ররোচনা দিতে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে উস্কানি দিতে তিনি ব্যস্ত, সেটা তার গত কয়েকদিনের মাত্র কয়েকটা মন্তব্য দেখলেই বোঝা যায়। বেশি ইতিহাস ঘাটতে হয় না। লাগাতার প্ররোচনামূলক এবং অদ্ভুত মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসছে। আর এই রাজ্যের প্রত্যেকটি নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে যে মুখ্যমন্ত্রী নেওয়ার কথা, সেই মুখ্যমন্ত্রী সেদিকে তাকাচ্ছেন না। ফলে অন্যদের ছুটে যেতে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে যেতে হচ্ছে, কখনো বিরোধী দলের নেতারা যাচ্ছেন, কখনো পুলিশকে পেয়ে মানুষ অসহায়ভাবে কাঁদছে। মানুষ জানেন না কার কাছে গেলে সুরাহা মিলবে। মানুষ জানেন না এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে যাকে সর্বোচ্চ প্রশাসক পদে বসানো হয়েছে, তিনি আদৌ তাদের কান্নায় কর্ণপাত করবেন কিনা। আজকের আরেকটা ছবিটাই দেখুন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পিংলায় গেলেন সেই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে, এবং সেখানে মানুষ কীরকম অসহায়ভাবে কাঁদছেন, কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে স্বজনহারারা কাঁদছেন, কীরকম অসহায় আর্তনাদ করছেন, কিভাবে কান্নার রোল উঠছে ওই শান্তনু ঘড়ুইয়ের বাড়ির উঠোন থেকে। সেই ছবিটা এই মুহূর্তে এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজই পিংলায় বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে, প্রয়াত বিজেপি কর্মী শান্তনুর বাড়িতে গিয়েছিলেন, এবং সেখানে তার পরিবার পরিজন তারা কিভাবে রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদছেন। কতটা অসহায় হয়ে না পড়লে মানুষ এইভাবে স্বজনহারা কান্না নিয়ে আর্তনাদ করতে থাকে রাজ্যের সাংবিধানিক প্রধানের পা জড়িয়ে ধরে। আরও একটা ছবি দেখাবো, কান্নার ছবি এখানেই শেষ নয়, হিংসা আর্তনাদের ছবি এখানেই শেষ নয়। পরের ছবিটা পিসিআরকে দেখাতে বলবো। হিরণ চট্টোপাধ্যায়, যিনি খড়গপুর সদরের বিধায়ক এবং এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন, সেই হিরণ চট্টোপাধ্যায় তিনিও গিয়েছিলেন এই পরিবারের সঙ্গে দেখা করতে। এই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে যখন তিনি দেখা করতে যান, সেই হিরণ চট্টোপাধ্যায়কেও জড়িয়ে ধরে কিভাবে কেঁদেছেন, হিরণ চট্টোপাধ্যায়ের পায়ের কাছে বসে কিভাবে কেঁদেছেন ওই খুন হয়ে যাওয়া বিজেপি কর্মীর পরিবার পরিজনরা, তাদের পরিবারের মায়েরা, বোনেরা, সেই ছবিও দেখুন। এই ছবি একটা মর্মান্তিক ঘটনার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে গোটা বাংলার মানুষের মনে ছেপে গেছে, স্থায়ী ছাপ রেখে দিয়েছে। এটা ছিল হিরণ চট্টোপাধ্যায়ের সামনে কান্না, শুধু এখানেই শেষ নয়।